ভাবলে অবাক হতে হয়। মানে আমাদের হাসির ধরন থেকে শুরু করে চোখের রং এই সব কিছু পিতা মাতা থেকে সন্তানে স্থানান্তরিত হচ্ছে। আর এই যে নিখুঁতভাবে পরিবাহিত হওয়ার বিষয়টা, বিজ্ঞানের ভাষায় একেই তো জেনেটিক ট্রান্সমিশন বলা হয়। একদম তাই। আর বংশগতিবিদ্যার গোড়ার দিকের কথা যদি বলি, মানে ওই 1860-এর দশকে জোহান গ্রেগর মেন্ডেল যখন মটরশুঁটি নিয়ে কাজ করছিলেন, তিনি বলেছিলেন যে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরের পেছনে সুনির্দিষ্ট কিছু ফ্যাক্টর কাজ করে। কিন্তু সেই ফ্যাক্টরগুলো আসলে কোষের ঠিক কোথায় থাকে সেটা তো তখনও কারো জানা ছিল না। হ্যাঁ, ঠিক বলেছেন। ওই ফ্যাক্টর যে বাস্তবে একটা আণবিক কাঠামো, সেটার প্রথম ইঙ্গিত কিন্তু মেলে আরও বেশ পরে। মানে 1902 সালে জার্মান বিজ্ঞানী টি বোভ্যারি আর 1903 সালে আমেরিকান বিজ্ঞানী W.S. সোসার সম্পূর্ণ স্বাধীনভাবে গবেষণা করে একটা চমকপ্রদ মিল খুঁজে পান। মানে তারা দেখলেন যে মেন্ডেল তার ফ্যাক্টরগুলোর যে আচরণের কথা বলেছিলেন তার সাথে কোষের ভেতরের ক্রোমোজোমের আচরণের একটা অবিশ্বাস্য রকমের মিল আছে, তাই না? হ্যাঁ, মিলগুলো মূলত 3টে জায়গায় খুব স্পষ্ট। প্রথমত, মেন্ডেলের ফ্যাক্টর বা জিনের অ্যালিল যেমন জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোমও ঠিক তেমনি হোমোলোগাস জোড় তৈরি করে। আচ্ছা, আর দ্বিতীয় মিলটা হলো ওই মায়োসিস কোষ বিভাজনের সময়, মানে অ্যালিলগুলো যেভাবে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, হোমোলোগাস ক্রোমোজোমগুলো তো ঠিক একইভাবে পৃথক হয়। একদম। আর তৃতীয়ত, এরা উভয়ই স্বাধীনভাবে বিন্যস্ত হতে পারে। আর এই নিখুঁত সাদৃশ্য কারণেই কিন্তু বিজ্ঞানীরা বুঝতে পারেন যে ক্রোমোজোমই আসলে বংশগতির ধারক ও বাহক, যার ভেতরে থাকে মূল বংশগতীয় বস্তু, মানে ডিএনএ এবং আরএনএ। মানে এখান থেকে মূলত জিন, তারপর এমআরএনএ এবং প্রোটিন তৈরির মাধ্যমে যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশ পায়। রাইট, এটাই হলো মূল ভিত্তি। দেন এই নিউক্লিক অ্যাসিড আবিষ্কারের গল্পটা কিন্তু বেশ থ্রিলারের মতো। সালটা 1859। সুইস চিকিৎসক ফ্রেডরিক মিশার কাজ করছেন যুদ্ধে আহত সৈনিকদের ব্যান্ডেজ নিয়ে। হ্যাঁ, উনি ওই ব্যান্ডেজের পুঁজ থেকে শ্বেত রক্তকণিকা সংগ্রহ করেছিলেন। আর আমরা জানি শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াসের আকার বেশ বড় হয়। তো তিনি সেই নিউক্লিয়াস থেকে এমন একটা রাসায়নিক পদার্থ আলাদা করলেন যা কোষের পরিচিত শর্করা বা প্রোটিনের মতো কোনো কিছুর সাথেই মিলছিল না। আর যেহেতু ওটা সরাসরি নিউক্লিয়াস থেকে পাওয়া গেছিল, তাই তিনি এর নাম দিলেন নিউক্লিন। এরপর 1889 সালে রিচার্ড অল্টম্যান নামের একজন কোষতত্ত্ববিদ এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন এর মধ্যে সুস্পষ্ট অম্লীয় ধর্ম আছে। আচ্ছা, এই অম্লীয় ধর্মের কারণেই কি তিনি এর নাম বদলে নিউক্লিক অ্যাসিড রেখেছিলেন? একদম তাই। এরপরে আসে 1894 সালের সেই যুগান্তকারী ব্রেকথ্রু। জার্মান প্রাণরসায়নবিদ অ্যালব্রেস্ট কোসেল প্রমাণ করলেন যে এই বিশাল অণুটার ভেতর মূলত 3টে জিনিস আছে। মানে নাইট্রোজেন বেস বা ক্ষারক, তারপর সুগার আর ফসফরিক অ্যাসিড, রাইট? হ্যাঁ, আর এই কাজের জন্য 1910 সালে তাকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়। এরপর 1921 সালে ফবার্স লেভেনি আবিষ্কার করেন যে নিউক্লিক অ্যাসিড আসলে 2 ধরনের হতে পারে, ডিএনএ এবং আরএনএ। দেন এই নিউক্লিক অ্যাসিডকে তো মাস্টার মলিকিউল বলা হয়। নামটা শুনলেই বোঝা যায় কোষের ভেতরে এর একছত্র আধিপত্য। একে মাস্টার মলিকিউল বলার পেছনে যৌক্তিক কারণ হল এর রাসায়নিক সুনির্দিষ্টতা। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস, এই 5টি উপাদান দিয়ে গঠিত। আর এদের অনুপাতটাও তো বেশ নিখুঁত, তাই না? হ্যাঁ, মানে এতই নিখুঁত যে একটি নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ থাকে ঠিক 15% আর ফসফরাস থাকে 10%। বুঝতে পেরেছি। আর অবস্থানের দিক থেকে ডিএনএ মূলত নিউক্লিয়াসের ভেতরের ক্রোমাটিন তন্তুতে আবদ্ধ থাকে। কিন্তু আরএনএর আচরণটা আবার ভিন্ন। আরএনএর শতকরা 90 ভাগই থাকে সাইটোপ্লাজমে আর বাকি 10 ভাগ থাকে নিউক্লিওলাসে। এর বাইরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বা রাইবোজোমেও এদের দেখা মেলে। এদের জ্যামিতিক গঠনটাও কিন্তু দারুণ রহস্যময়। হেলিক্সের একটি নির্দিষ্ট অক্ষ থাকে, সেই অক্ষের সাথে সমকোণে থাকে নাইট্রোজেন ক্ষারকগুলো। ঠিক, আর ক্ষারকের সাথে সমকোণে যুক্ত থাকে শর্করা অণু। এই ত্রিমাত্রিক বিন্যাসের একটি বড় তাৎপর্য আছে। এই সমকোণী বিন্যাসের কারণেই ডিএনএ হেলিক্সে একটি গভীর খাঁজ এবং একটি অগভীর খাঁজ তৈরি হয়। এই খাঁজগুলো কি শুধু কাঠামোগত কারণে, নাকি এর কোনো বিশেষ কাজ আছে? অবশ্যই কাজ আছে। কোষের ভেতরের বিভিন্ন এনজাইম এবং প্রোটিন যখন ডিএনএর সাথে যুক্ত হয়ে কাজ করতে চায়, তখন এই খাঁজগুলো তাদের জন্য লকের মতো কাজ করে, যেখানে প্রোটিনগুলো চাবির মতো নিখুঁতভাবে আটকে যেতে পারে।
দেন ধরুন পুরো ডিএনএটাকে যদি একটা বিশাল লাইব্রেরি ধরি, আর আমরা যদি এই লাইব্রেরিটা ভাঙতে শুরু করি, তাহলে কি পাব? রসায়নের ভাষায় একে তো আর্দ্র বিশ্লেষণ বলা যায়। লাইব্রেরির রূপকটা এখানে চমৎকার খাটবে। আমরা যদি নিউক্লিয়াস নামক এনজাইম বা মৃদু ক্ষার দিয়ে এই মাস্টার মলিকিউলকে ভাঙি, তাহলে আমরা অসংখ্য ছোট ছোট একক পাব। যাদের আমরা নিউক্লিওটাইড বলছি, এগুলোকে লাইব্রেরির এক একটা বইয়ের সাথে তুলনা করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই বইগুলোকেও ছিঁড়ে এর পাতা বা অক্ষরগুলো বের করতে চাই, মানে নিউক্লিওটাইডকেও যদি ভাঙি, সেক্ষেত্রে তো আমাদের মৃদু অ্যাসিড ব্যবহার করতে হবে। একদম, তখন আমরা 3টি একেবারে মৌলিক উপাদান পাব। এক হলো পেন্টোজ শর্করা বা সুগার, যা ওই লাইব্রেরির তাক বা বুকশেলফের মতো কাঠামো ধরে রাখে। 2 নাইট্রোজেন ঘটিত ক্ষারক, যা হলো সেই বইয়ের ভেতরের আসল তথ্য বা অক্ষর। আর 3 হলো ফসফরিক অ্যাসিড, যা শেলফগুলোকে দেয়ালে শক্ত করে আটকে রাখে। ঠিক তাই। দেন এই যে 3টি উপাদানের কথা জানা গেল, এগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে আসে পেন্টোজ শর্করা। পেন্টোজ মানেই হল 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা। হ্যাঁ, যা মূলত রিং বা বলয় আকারে থাকে। নিউক্লিক অ্যাসিডে আমরা 2 ধরনের পেন্টোজ শর্করা দেখতে পাই। একটি হল বিটা ডি রাইবোজ আর অন্যটি হল বিটা ডি ডিঅক্সিরাইবোজ। আর এরা দুজনেই তো ফসফরিক অ্যাসিডের সাথে এস্টার বন্ড গঠন করে নিউক্লিক অ্যাসিডের মূল মেরুদণ্ড তৈরি করে, তাই না? একদম। কিন্তু এই 2 শর্করার মাঝে একটা অবিশ্বাস্য রকমের সূক্ষ্ম পার্থক্য আছে। ডিঅক্সিরাইবোজের 2 নম্বর কার্বনে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে। আচ্ছা, ডিঅক্সি মানেই তো অক্সিজেন ছাড়া। এখন কথা হলো, স্রেফ একটা অক্সিজেন পরমাণু না থাকলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এটাই আসলে প্রকৃতির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। এই একটা অক্সিজেনের অনুপস্থিতি পুরো অণুর ভাগ্য নির্ধারণ করে দেয়। কিভাবে? ওই যে রাইবোজ সুগারের অক্সিজেনটি তাকে রাসায়নিকভাবে প্রচণ্ড সক্রিয় করে তোলে, যার ফলে আরএনএ খুব সহজেই ভেঙে যেতে পারে। এটি অনেকটা টেম্পোরারি স্টিকি নোটের মতো, কাজ শেষ হলেই নষ্ট হয়ে যায়। ও আচ্ছা। আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে? সেখানে ওই অক্সিজেনটি না থাকায় ডিএনএ অত্যন্ত স্থিতিশীল হয়ে পড়ে। এটি রাসায়নিকভাবে সহজে বিক্রিয়া করে না। আর এই কারণেই আমাদের বংশগতির মহামূল্যবান ব্লুপ্রিন্ট দীর্ঘমেয়াদে নিরাপদে সংরক্ষণ করার জন্য ডিএনএই হল সবচেয়ে পারফেক্ট স্টোরেজ। তাহলে অভাবনীয় একটা ব্যাপার। এবার আসা যাক দ্বিতীয় উপাদানে, মানে নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক। এগুলো মূলত কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। হ্যাঁ, আর এদের বলয় বা রিং সংখ্যার উপর ভিত্তি করে 2টি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো পিউরিন। এটি হলো 2 রিং বিশিষ্ট ক্ষারক। এখানে তো একটা মজার ব্যাপার আছে। এর আণবিক গঠনটা ডাবল রিং, মানে বড়, কিন্তু নামটা ছোট, মানে পিউরিন। হ্যাঁ, ঠিক বলেছেন। নিউক্লিক অ্যাসিডে 2 ধরনের পিউরিন ক্ষারক পাওয়া যায়, অ্যাডেনিন এবং গুয়ানিন। এদের সাধারণ সংকেত হল C5H4N4। এদের গঠনে কার্বন ও নাইট্রোজেনের একটি জটিল জ্যামিতি থাকে, যা পরবর্তীতে জোড় বাঁধার জন্য অত্যন্ত জরুরি। দেন পিউরিন যদি 2 রিংয়ের হয়, তবে দ্বিতীয় ভাগটি নিশ্চয়ই ভিন্ন হবে। এর নাম পাইরিমিডিন। পিউরিনের ঠিক উল্টো, নামটা বড় হলেও এর গঠনটা ছোট। হ্যাঁ, এটি মাত্র 1 রিং বিশিষ্ট ক্ষারক। সাধারণ সংকেত হল C4H4N2। নিউক্লিক অ্যাসিডে 3 ধরনের পাইরিমিডিন ক্ষারক পাওয়া যায়, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। আচ্ছা, ডিএনএতে তো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন থাকে, কিন্তু আরএনএতে তো একটা বিশাল পরিবর্তন আসে। হ্যাঁ, সেখানে থাইমিন থাকে না। থাইমিনের জায়গা দখল করে ইউরাসিল। অর্থাৎ থাইমিন শুধু ডিএনএতে আর ইউরাসিল শুধু আরএনএতে। কিন্তু প্রকৃতি এমনটা কেন করল? থাইমিনের বদলে ইউরাসিল কেন? এর পেছনের মেকানিজমটা শুনলে সত্যিই বিস্মিত হতে হয়। কোষের ভেতরে সাইটোসিন খুব সহজেই ভেঙে ইউরাসিলে পরিণত হতে পারে। আচ্ছা। এখন ডিএনএতে যদি স্বাভাবিকভাবেই ইউরাসিল থাকত, তাহলে কোষের রিপেয়ার এনজাইমগুলো বুঝতে পারত না যে ওই ইউরাসিলটা কি আগে থেকেই ছিল নাকি সাইটোসিন ভেঙে ভুল করে তৈরি হয়েছে। ও আচ্ছা, এই কারণে ডিএনএ থাইমিনকে বেছে নিয়েছে। একদম তাই। ফলে ডিএনএতে কোনো ইউরাসিল দেখলেই এনজাইমগুলো বুঝে যায় যে এখানে কোনো ত্রুটি বা মিউটেশন হয়েছে, আর তারা তার সাথে সাথে ঠিক করে ফেলে। এই একটা মেকানিজমের জন্যই আমাদের জেনেটিক কোড হাজার হাজার বছর ধরে এতটা সুরক্ষিত।
হ্যাঁ, আর এই থাইমিন ক্ষারকগুলোই কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি লাইটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা থেকে আমাদের সানবার্ন বা স্কিন ক্যান্সারের মতো সমস্যা তৈরি হতে পারে। দেন অণুপরমাণুর এই সূক্ষ্ম স্তরের ঘটনাগুলো কিভাবে আমাদের প্রভাবিত করছে সেটা সত্যি অবাক করার মতো। আচ্ছা, এই যে আমরা ক্ষারকগুলির নাম বলছি, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, এদের নামকরণের ইতিহাসটাও তো বেশ বিচিত্র। ইতিহাস ঘাটলে দেখা যায় এদের নামকরণ হয়েছে মূলত কোথা থেকে এদের প্রথম পাওয়া গিয়েছিল তার ওপর ভিত্তি করে। যেমন প্রাণীদেহের থাইমাস গ্ল্যান্ড থেকে প্রথম পৃথক করা হয়েছিল বলে এর নাম দেওয়া হয় থাইমিন। আর গ্রিক শব্দ অ্যাডেনো মানে তো গ্ল্যান্ড বা গ্রন্থি, সেখান থেকে এসেছে অ্যাডিনিনের নাম। সাইটোসিনের নাম এসেছে সাইটো থেকে, বায়োলজিতে যার অর্থ হল সেল বা কোষ। একদম, কিন্তু সবচেয়ে অদ্ভুত ইতিহাসটা বোধহয় গুয়ানিনের। স্প্যানিশ শব্দ গুয়ানো থেকে এই গুয়ানিন নামটি এসেছে। গুয়ানো মানে হল সামুদ্রিক পাখি বা বাদুরের পড়ন্ত মল। অবিশ্বাস্য! বিজ্ঞানীরা প্রথম বাদুরের মল থেকেই এই গুরুত্বপূর্ণ জেনেটিক উপাদানটা শনাক্ত করেছিলেন। হ্যাঁ, বর্তমানে জীববিজ্ঞানে এই বেসগুলো সাধারণত ইংরেজি বর্ণমালার অক্ষর এ, জি, টি, সি এবং ইউ হিসেবেই পরিচিত। দেন আমাদের সেই বিল্ডিং বা লাইব্রেরি ভাঙার গল্পে শর্করা পেলাম, নাইট্রোজেনের অক্ষরগুলোও পেলাম। এবার বাকি রইল নিউক্লিক অ্যাসিডের তৃতীয় উপাদান, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, এই ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত হল H3PO4। এর কেন্দ্রে থাকে একটি 5 যোজি ফসফরাস পরমাণু। তার চারপাশে 3টি 1 যোজি হাইড্রক্সিল গ্রুপ এবং একটি দ্বিযোজি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে। তবে এর সবচেয়ে বড় ভূমিকাটা তো গাঠনিক নয়, বরং বৈদ্যুতিক, তাই না? ঠিক ধরেছেন, ফসফরিক অ্যাসিডের কারণেই পুরো ডিএনএ অণুটি নেগেটিভ বা ঋণাত্মক চার্জ যুক্ত হয়। আর এই ঋণাত্মক চার্জ থাকার কারণে ডিএনএর স্ট্র্যান্ডগুলো নিজেদের মধ্যে জট পাকিয়ে যায় না এবং কোষ বিভাজনের সময় সহজে আলাদা হতে পারে। একদম নিখুঁত মেকানিজম। দেন এতক্ষণ তো আমরা আলাদা আলাদা পার্টস নিয়ে কথা বললাম, এবার এগুলোকে জোড়া লাগানোর পালা। প্রথম ধাপেই তৈরি হয় নিউক্লিওসাইড। হ্যাঁ, নিউক্লিওসাইড হলো মূলত শর্করা এবং ক্ষারকের একটি যুগলবন্দি। এক অণু পেন্টোজ শর্করার সাথে যখন এক অণু নাইট্রোজেন বেস এসে যুক্ত হয়, তখন যে গ্লাইকোসাইড যৌগটি তৈরি হয় তাকেই নিউক্লিওসাইড বলে। এদের মাঝখানের বন্ধনীকে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এই জোড়া লাগার ক্ষেত্রে কিন্তু রাসায়নিক স্থাপত্যের এক চূড়ান্ত নিদর্শন দেখা যায়। ক্ষারকটি যদি পাইরিমিডিন হয়, মানে সিঙ্গল রিং হয়, তবে তার 1 নম্বর নাইট্রোজেন গিয়ে শর্করার 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। কিন্তু পিউরিন বা ডাবল রিং ক্ষারকের ক্ষেত্রে 1 নম্বর নাইট্রোজেন আর কাজ করে না, তখন তার 9 নম্বর নাইট্রোজেন গিয়ে শর্করার ওই একই 1 নম্বর কার্বনে যুক্ত হয়। এই নির্দিষ্ট পয়েন্টে যুক্ত হওয়ার কারণটা কি? এর কারণ হলো স্পেশাল জিওমেট্রি বা স্থানিক বিন্যাস। ক্ষারকগুলোকে শর্করার ঠিক সমকোণে বা পারপেন্ডিকুলার হয়ে বাইরের দিকে বেরিয়ে থাকতে হবে, যাতে তারা অপর পাশের ক্ষারকের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে সিঁড়ির ধাপ বানাতে পারে। ও আচ্ছা, মানে 1 এবং 9 নম্বর পজিশন ছাড়া অন্য কোথাও যুক্ত হলে এই নিখুঁত অ্যালাইনমেন্টটা সম্ভব হতো না? একদম না। উদাহরণ হিসেবে অ্যাডিনোসিন নামক নিউক্লিওসাইডের কথা বলা যায়, যার কাজই হল পরবর্তীতে নিউক্লিওটাইড তৈরি করা। দেন কোন সুগার ব্যবহার করা হচ্ছে তার উপর ভিত্তি করে এই নিউক্লিওসাইডগুলোর নামকরণেও পরিবর্তন আসে। রাইবোজ সুগার থাকলে এরা রাইবোনিউক্লিওসাইড, আর ডিঅক্সি রাইবোজ থাকলে ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড। হ্যাঁ, যেমন অ্যাডেনিন রাইবোজের সাথে মিলে হয় অ্যাডিনোসিন, আর ডিঅক্সি রাইবোজের সাথে মিলে হয় ডিঅক্সি অ্যাডেনোসিন। গুয়ানিন থেকে গুয়ানোসিন বা ডিঅক্সি গুয়ানোসিন, সাইটোসিন থেকে সাইটিডিন বা ডিঅক্সি সাইটিডিন। কিন্তু ওই যে ইউরাসিল আর থাইমিনের ব্যতিক্রমের কথা বলেছিলাম, ইউরাসিল যেহেতু শুধু আরএনএর অংশ, তাই এটি কেবল রাইবোজের সাথে মিলে তৈরি করে ইউরিডিন। রাইট। অন্যদিকে থাইমিন কেবল ডিএনএর অংশ হওয়ায় এটি শুধু ডিঅক্সি রাইবোজের সাথেই মিলে ডিঅক্সি থাইমিডিন গঠন করে। দেন পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস মিলে তো নিউক্লিওসাইড হলো। এবার এই কাঠামোর সাথে যখন সেই ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ এসে যুক্ত হয়, তখনই জন্ম নেয় আমাদের কাঙ্ক্ষিত নিউক্লিওটাইড। হ্যাঁ, একে টেকনিক্যাল ভাষায় বলা যায় নিউক্লিওসাইডের ফসফেট এস্টার। এটাই হলো ডিএনএ বা আরএনএর গাঠনিক একক, অনেকটা লেগো ব্লকের মতো। মানে সমীকরণটা দাঁড়াচ্ছে 1 অণু ক্ষারক যোগ 1 অণু সুগার যোগ 1 অণু ফসফেট। এই ফসফেট যুক্ত হওয়ার জায়গাও তো সুনির্দিষ্ট। ঠিক।
এটি পেন্টোজ শর্করার 3 নম্বর অথবা 5 নম্বর কার্বনের হাইড্রক্সিল মূলকের সাথেই কেবল যুক্ত হতে পারে, অন্য কোথাও নয়। আর সুগারের ওপর ভিত্তি করে এরা রাইবোনিউক্লিওটাইড বা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হতে পারে। দেন যেহেতু একটি নিউক্লিওটাইডে একটি ফসফেট যুক্ত থাকে, তাই এদেরকে প্রাথমিকভাবে মোনোফসফেট বলা হয়। যেমন রাইবোজ সুগারের ক্ষেত্রে অ্যাডেনিন থেকে এএমপি বা অ্যাডিনেলিক অ্যাসিড, গুয়ানিন থেকে জিএমপি, সিএমপি, ইউএমপি ইত্যাদি। আর ডিঅক্সিরাইবোজ হলে এদের আগে শুধু একটি ছোট হাতের ডি বসে, যেমন ডিএমপি, ডিজিএমপি ইত্যাদি। তবে এই মোনোফসফেটগুলোর আসল চমক কিন্তু অন্য জায়গায়। আচ্ছা, সেটা কি রকম? এদের সাথে যদি আরও ফসফেট যুক্ত হয়, তবে এরা এনার্জি ডেরিভেটিভস বা বিশাল শক্তির আধারে পরিণত হয়। যেমন এএমপির সাথে একটি ফসফেট যুক্ত হলে তৈরি হয় এডিএসপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। আর তার সাথে আরেকটি ফসফেট যুক্ত হলে তৈরি হয় কোষের সেই বিখ্যাত এনার্জি কারেন্সি, মানে এটিপি, তাই না? একদম তাই। গুয়ানিন থেকে একইভাবে জিডিপি এবং জিটিপি, সাইটোসিন থেকে সিডিপি ও সিটিপি এবং ইউরাসিল থেকে ইউডিপি এবং ইউটিপি তৈরি হয়। মানে যে উপাদানগুলো দিয়ে আমাদের ডিএনএর কাঠামো তৈরি হচ্ছে, সেই একই উপাদানগুলোই আবার কোষের ব্যাটারি হিসেবে কাজ করছে। হ্যাঁ, এই ফসফেট বন্ডগুলো ভাঙার মাধ্যমেই কোষ তার যাবতীয় কাজ করার জন্য বিপুল পরিমাণ শক্তি পায়। দেন এই ব্যাটারির কনসেপ্ট থেকে একটা ব্যাপার পরিষ্কার, যে নিউক্লিওটাইডগুলো শুধু ডিএনএ বা আরএনএর কাঠামোতেই সীমাবদ্ধ নয়, এদের কাজের পরিধি অনেক বিস্তৃত। এদের কাজ সত্যিই বহুমুখী। 1 নম্বর তো এরা ডিএনএ ও আরএনএর মূল কাঠামো গঠন করে। 2 নম্বর হলো এরা কোষীয় বিপাকে বড় ভূমিকা রাখে, যেমন এনএডি+ বা এনএডিপি+ বিপাক প্রক্রিয়ায় অত্যাবশ্যকীয়। হ্যাঁ, আর প্রোটিন সংশ্লেষণের সময় তো জিটিপি শক্তি যোগায়, শ্বসন প্রক্রিয়ায় এটিপি কাজ করে, আর ফসফোলিপিড সংশ্লেষণে সিটিপি বিশেষ ভূমিকা রাখে। ঠিক বলেছেন। 3 নম্বর কাজটা হলো এরা কোষের ভেতরে সিগন্যাল বা সংকেত পরিবহনের কাজ করে। সাইক্লিক এএমপি এবং সাইক্লিক জিএমপি হলো কোষের অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম প্রধান মেসেঞ্জার। আর 4 নম্বর কাজ হিসেবে গ্লাইকোবায়োলজিতে ইউডিপিজির মতো নিউক্লিওটাইডগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ডোনার মলিকিউল বা দাতা বস্তু হিসেবেও চমৎকার কাজ করে। একদম নিখুঁত একটা তালিকা। দেন লেগো ব্লকের মতো একটি নিউক্লিওটাইড তো আমরা বানিয়ে ফেললাম। এবার এগুলো দিয়ে লম্বা চেন বা শৃঙ্খল বানানোর পালা। 2টি নিউক্লিওটাইড যখন একত্রে যুক্ত হয়, তখন তৈরি হয় ডাইনিউক্লিওটাইড। এই জোড়া লাগার প্রক্রিয়াটা বেশ আকর্ষণীয়। এখানে প্রথম নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করার 5 নম্বর কার্বনের সাথে দ্বিতীয় নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করার 3 নম্বর কার্বন একটি শক্তিশালী ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়। আর এভাবে যখন অসংখ্য নিউক্লিওটাইড 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে ট্রেনের বগির মতো পরপর যুক্ত হতে থাকে, তখন একটি লম্বা রৈখিক চেন বা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হয়। হ্যাঁ, আর ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্সই হল মূলত এই পলিনিউক্লিওটাইডের বিশাল এক চেইন। সংক্ষেপে বলতে গেলে সুগার আর বেস মিলে নিউক্লিওসাইড, তার সাথে ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড। আর অসংখ্য নিউক্লিওটাইডের পলিমার থেকেই জন্ম নেয় আমাদের বংশগতির মাস্টার মলিকিউল নিউক্লিক অ্যাসিড। এই পুরো রাসায়নিক স্থাপত্যটা এতই সুশৃঙ্খল এবং নিখুঁত যে এর কোনো বিকল্প প্রকৃতিতে নেই। কিন্তু এতক্ষণ এই যে নিখুঁত পলিনিউক্লিওটাইড চেন তৈরির মেকানিজম নিয়ে আমরা কথা বললাম, সবশেষে এসে একটা বিশাল প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে আমাদের কোষে এই চেনগুলো তৈরি করার জন্য বিভিন্ন এনজাইম কাজ করছে, আর সেই প্রোটিন বা এনজাইম তৈরির নকশাও তো আবার এই ডিএনএর ভেতরেই লেখা। তাহলে পৃথিবীর বুকে একদম প্রথম ডিএনএ বা আরএনএ অণুটি কোনো এনজাইমের সাহায্য ছাড়াই নিজের থেকে কিভাবে এই নিখুঁত 5 প্রাইম থেকে 3 প্রাইম বন্ধনী তৈরি করে জোড়া লেগেছিল, সেটা সত্যি একটা বড় ভাবনার বিষয়।